মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ। যেভাবে প্রেসিডেন্ট বাইডেন গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় এবং বিএনপির পক্ষে এবং বর্তমান সরকারের পক্ষে যেভাবে কাজ করে চলেছে, ডোনাল্ড ট্রাম্প আসলে সেই কাজটা হয়তো তিনি নাও করতে পারেন, এবং না করার কারণে বিএনপি তার স্ট্র্যাটেজি পরিবর্তন করে এই চীন সফরে গেল। হয়তো যদি ডোনাল্ড বিএনপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এই বৈঠকটি এখন নানান রংচং দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের রিপোর্টিং হচ্ছে। আমেরিকা নির্বাচন হয়েছে, আমেরিকার নির্বাচনের পর হঠাৎ করে দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমেরিকার এম্বাসিতে গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন। তার এই সাক্ষাৎ বা তার এই বৈঠক কেন হতে পারে, এর পিছনে কি এমন রহস্য রয়েছে, এ বিষয়ে নিয়ে আলোচনা শুনবো, বুঝতে পারবো যে মির্জা ফখরুল হয়তো সামনে ক্ষমতায় যাওয়ার জন্যই আমেরিকার সাথে সুসম্পর্ক করার চেষ্টা করছেন। এই পৃথিবীতে যত জটিল এবং কুটিল বিষয় আছে, তার চেয়ে সবচেয়ে জটিল এবং কুটিল বিষয় হচ্ছে রাজনীতি। এই রাজনীতির রূপ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। এখন যেমন একটু পরেই তেমন তার একটু পরে আরেক রকম। তো এই কারণে বলছি যে আমি পুরোপুরি বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। একটা খবর পড়ে শোনাই, সেটা হচ্ছে যে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ। বৃহস্পতিবার আজকে সকাল 10টায় গুলশানে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিনের বাসায় ঘণ্টাব্যাপী এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিনের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান যে বৃহস্পতিবার সকাল 10টায় গুলশানে বোলদিনের বাসায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মার্কিন রাষ্ট্রদূতের বাসায় চা খেতে যান। সাইরুল বলেন যে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এই যে বলেছেন যে বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, এই তো গদ বাঁধা কথা। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট, এগুলো বহু শুনছি। হাসিনা আমলেও বলতো যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আসলে এটা কি? ইট ডাজন্ট মিন এনিথিং। কিন্তু এই বৈঠকে আসলে কি ব্যাপারে আলোচনা হয়েছে? হঠাৎ করে কেন এই মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এই বিএনপির প্রভাবশালী 3 নেতাকে তাদের দূতাবাস আমন্ত্রণ জানালো? আসুন আমরা সেবার একটু বিশ্লেষণ করি। তাহলে আমরা একটু শুরু থেকে শুরু করি। দেখুন, এগুলো কোনো গোপন বিষয় না। আমি যদি আপনাদেরকে একটু এই দৈনিক পত্রিকার, যেগুলো প্রকাশিত পত্রিকা, এইসব পত্রিকার কিছু খবর পর্যায়ক্রমে আপনাদের কাছে তুলে ধরি, আপনাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা না বোঝার মতো কিছু বিষয় না। প্রথমেই চলে যাই 6 নভেম্বর। আজকে হচ্ছে 14 নভেম্বর। তো 6 নভেম্বর চলে যাই। তো এই 6 নভেম্বর কি হয়েছিল? এই 6 নভেম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ ছিল যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন। এবং এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বিজয়ী হওয়ার পরই আমরা দেখেছি যে খুবই উচ্ছ্বাস, বিশেষ করে আওয়ামী লীগের ভিতরে খুবই উচ্ছ্বাস। এবং শেখ হাসিনার একটা ফোনালা ফাঁসও হয়েছে। শেখ হাসিনা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তোমরা যাবে, তারপরে কেউ ডোনাল্ড ট্রাম্পের ছবি ভাঙচুর করবে, তোমরা ছবি তুলবা, আমার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের লিঙ্ক আছে, ওই লিঙ্কে আমি পাঠিয়ে দেবো। এবং আমরা এও জানি যে এই ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করার জন্য আওয়ামী লীগ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। বিশেষ করে এই যে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো হিন্দুদের উপর অত্যাচার নিয়ে, এটার জন্য কিন্তু ওই লবিং ফার্মের অবদান আছে, যে লবিং ফার্মকে সজীবদের জয় অনেক টাকা দিয়ে বসতেছে। এবং খুব সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওই লবিং ফার্মের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সুতরাং এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার কারণে ভারতও খুশি, আওয়ামী লীগও খুশি। স্বভাবতই ডক্টর ইউনূস এবং বিএনপি একটু নীরব, কারণ ইউনূসের সঙ্গে বাইডেনের যে সম্পর্ক ছিল, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক অতটা ভালো না। এবং এও শুনলাম যে ট্রাম্প কিন্তু বলেছেন একবার যে কোথায় সেই মাইক্রো ক্রেডিটের লোকটা, তিনি তো আমাকে পরাজিত করার জন্য হিলারিকে নাকি টাকা দিয়েছিলেন, এরকম বলেছে। তো এখন স্বভাবতই খুশি না বিএনপি এবং ইউনূস। তারা চেয়েছিল যে বাইডেন ক্ষমতা থাকুক, কারণ তাদের মতে যে বাইডেন যেভাবে এই ভারতের অশুভ দৃষ্টি থেকে, ভারতের অশুভ নজর থেকে বাংলাদেশকে সেফ রাখতো, ট্রাম্প হয়তো সেটা করবে না। ট্রাম্প হয়তো ভারত যাই করুক না কেন, ট্রাম্প হয়তো ওই ধরি মাছ নাচুই পানি এর কটা ভান করবে। যদিও ট্রাম্প এখনো ক্ষমতা গ্রহণ করেনি, ট্রাম্পের ক্ষমতা গ্রহণ করতে আরো 1-1.5 মাস অন্তত বাকি আছে, 1.5 মাসেরও বেশি সময়। বাট তারপরেও ট্রাম্প তো অন্তত 2 মাস পরে বা 1.5 মাস পরে ক্ষমতায় আসবে, তাই না? এখনো প্রেসিডেন্ট বাইডেনই ক্ষমতায় আছে। তো এখন বিএনপি চিন্তা করলো যে এমত অবস্থায় তো আসলে একমুখী হয়ে থাকা ঠিক না। এবং আপনারা জানেন যে যেহেতু সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেই ধরে নেওয়া হয়, এই কারণে কিন্তু বহির্বিশ্বের প্রতিটা দেশের কিন্তু বিএনপির দিকে চোখ আছে। যেসব দেশগুলো এতদিন বিএনপিকে চেরার দাম দিত না, তারাও কিন্তু এখন বিএনপিকে আমন্ত্রণ জানায়, বিএনপির সঙ্গে কথা বলতে চায়। তো এই সূত্র ধরে কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরই বিএনপির উপর চীনের আমন্ত্রণ ছিল, ভারতেরও আমন্ত্রণ ছিল, সবারই আমন্ত্রণ আছে, কিন্তু বিএনপি একটু বুঝে শুনে করছে। তো দেখেন আপনারা, 6 তারিখে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী বলে ঘোষণা এলো,
7 তারিখে কি করলো? 7 তারিখে দ্রুত চীনের টিকিট কেটে বিএনপি একটি প্রতিনিধি দল চীন সফর করলেন। এখানে লিখেছে যে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে গেলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা 3টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সে করে ঢাকা থেকে রওনা হলেন এই প্রতিনিধি দলটি। এই প্রতিনিধি দলে আরো রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিন্দু ইসলাম অমিত এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহবুবা হাবিবা। তো বিএনপির এই প্রতিনিধি দল তারা চীনে গেলেন এবং চীনে গিয়ে তারা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। স্বার্থ সংশ্লিষ্ট বলতে তো আসলে একটাই, চীন কেন বিএনপিকে আমন্ত্রণ জানালো? চীন বিএনপিকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের উপর থেকে ভারত এবং আমেরিকার প্রভাব হ্রাস করা। ইন্টারন্যাশনাল পলিটিক্সে যে যে যার যার বিষয় চিন্তা করে ভাই, এখানে কেউ বন্ধু না কেউ শত্রু না, সবাই চায় সবার নিজের স্বার্থ। এই অঞ্চলে চীন অবশ্যই চায় যাতে আমেরিকা এবং ভারত দূরে সরে যায়, এটাই চীনের স্ট্র্যাটেজি। যদিও বলা হয় যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কিন্তু এটাও তো সত্য যে চীন বিএনপিকে বলেছে তোমাদের যা লাগে আমরা দেব, কোনো সমস্যা না, তোমাদের পাশে আসি, কিন্তু ভারত এবং আমেরিকাকে দূরে সরিয়ে রাখো। এবং বিএনপিও চিন্তা করেছে যে এতদিন যেভাবে প্রেসিডেন্ট বাইডেন গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় এবং বিএনপির পক্ষে এবং বর্তমান সরকারের পক্ষে যেভাবে কাজ করে চলেছে, ডোনাল্ড ট্রাম্প আসলে সেই কাজটা হয়তো তিনি নাও করতে পারেন, এবং না করার কারণে বিএনপি তার স্ট্র্যাটেজি পরিবর্তন করে এই চীন সফরে গেল। হয়তো যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট না হয়ে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হতেন, হয়তো বা বিএনপি চীন সফরে যেত না, কারণ বিএনপি একটু আনসিকিউর ফিল করতেছে যে ট্রাম্পের প্রশাসনকে আসলে বিশ্বাস করা যায় না। যেহেতু ট্রাম্প এবং মোদি ভালো বন্ধু, কাজেই ট্রাম্প কিন্তু হয়তো ওভাবে আর বাংলাদেশকে এই ভারতের অশুভ ছায়া থেকে প্রোটেকশন দিব না। ঠিক এই কারণেই বিএনপি তার প্রতিনিধি দলকে চীনে পাঠিয়েছে, এবং অবশ্যই চীন বলেছে যে এই অঞ্চল থেকে আমেরিকা এবং ভারতকে দূরে সরিয়ে রাখতে হবে। এবং বিএনপির আরেকটা বড় চিন্তাও আছে, সেটা হচ্ছে যে ভারত থেকে ইতিহাসের নিকৃষ্টতম যেসব গুজবগুলি ছড়ানো হচ্ছে একের পর এক, হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রথম যেসব গুজব ছড়ানো হচ্ছিল, তখন আমরা মনে করতাম যে মনে হয় এই গুজবটা কিছুদিন পর এমনি থেমে যাবে। এখন হাসিনা পালিয়ে গেছে গরম 5ই আগস্টের পরে আর কি, কিন্তু আমরা দেখলাম যে না, এই গুজব অনবরত কন্টিনিউ করতেছে, এবং রাষ্ট্রায়ত্ত বিভিন্ন জাতীয় মিডিয়াগুলো, রিপাবলিক টিভি, আনন্দবাজারের মতো বড় বড় মিডিয়াগুলো তারা পরিকল্পিতভাবে এই গুজব ছড়িয়ে যাচ্ছে, এবং এদের গুজবের মাত্রা এত ভয়ঙ্কর যে শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তারা প্রচার করতেছে 10ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে রাস্তায় লাখ লাখ আওয়ামী লীগের লোক, ওদিকে ইউনুস পালিয়ে গেলেন ফ্রান্সে। আনন্দবাজার পত্রিকার মতো একটা ঐতিহ্যবাহী পত্রিকা অনবরত গুজব ছড়িয়ে যাচ্ছে। আমি তাদের হেডলাইনটা আমি আপনাদের একটু দেখাই। দেখুন, তারা আজকে হেডলাইন করেছে, ফাফরে ইউনুস সরকার, সুর চড়াচ্ছে ছাত্ররা, ফের রাজনৈতিক ডামাডোল বাংলাদেশে। আন্দোলনের সময় শেখ হাসিনার পুলিশের গুলিতে যে ছাত্ররা আহত হয়েছেন, তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না, এজন্য তারা রাস্তাঘাটে বিক্ষোভ করতেছেন। এই কারণে নাকি ফাফরে ইউনুস সরকার, ছাত্ররা নাকি সুর চড়াচ্ছেন, আবার রাজনৈতিক ডামাডোল নাকি বাংলাদেশে ভয়াবহ। আবার ওই যে আরেকটা আছে না, ওই যে রিপাবলিকান টিভির ওই যে জোকার ক্লাউন ময়ূক রঞ্জন নাকি, সে আবার বলতেছে যে চট্টগ্রামটা ভারত নিয়ে নিলেই ভারতের ষোলকলা পূর্ণ হয়ে যায়, এবং এই চট্টগ্রামবাসী নাকি বাংলাদেশের সঙ্গে থাকতে চাচ্ছে না, চট্টগ্রামবাসী নাকি ভারতের সঙ্গে যোগ দিতে চায়। তো এই ধরনের গুজব অনবরত একদম ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয়ভাবে এইসব গুজব প্রচার করতেছে। এবং দর্শক, এই আওয়ামী লীগের আমলেও কিন্তু এইসব গুজবগুলো প্রচার করা হতো। এই আওয়ামী লীগের কিন্তু বড় সম্বলই ছিল গুজব, এবং এই আওয়ামী লীগ রাষ্ট্রীয় পয়সা খরচ করে গুজব সেল বানিয়েছিল, যার নাম সিআরআই, এবং সেই গুজব সেলের প্রধান তন্ময়, সেই তন্ময়কে তিতাস গ্যাসের চেয়ারম্যান বানানো হয়েছিল। যদিও ওই তন্ময় 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনিও পালিয়ে যান। তো সেই আওয়ামী লীগ সেই গুজবের ধারাবাহিকতা বজায় রেখে কিভাবে এই 5ই আগস্ট গণহত্যা চালিয়ে মাপ চাইবে, ক্ষমা চাইবে, নিজেদেরকে শুধরাবে, তা না করে নতুন নতুন গুজব ভারতীয় সরকারের সহায়তায় তারা এগুলো করে। আমি অনেকবার বলেছি, ভারত রাষ্ট্রের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ হচ্ছে ভারত সরকারের বাংলাদেশ নীতির প্রতি। তো এইসব পরিবর্তিত পরিস্থিতিতেই বিএনপি চিন্তা করেছে যে আমাদেরকে চীনের সঙ্গেও বন্ধুত্ব রাখা উচিত। আমাদের সঙ্গে চীনের সঙ্গে বন্ধু থাকবে, আমাদের সঙ্গে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব থাকবে, ভারতের সঙ্গে আমরা আমেরিকার মাধ্যমে হয়তো যোগাযোগ রাখবো, কিন্তু ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকবে, এটা থাকতেই হবে। এই ধরনের নীতির কারণেই আসলে আমেরিকা একটু ক্ষুব্ধ হয়েছে, কারণ আমেরিকাতে এখনো কিন্তু বাইডেন তিনি প্রেসিডেন্ট আছেন। এবং বিএনপির এই প্রতিনিধি দল কেন চীন সফরে গেল, এবং চীন সফরে গিয়ে কি কথা হলো, এবং এই চীন বাংলাদেশের প্রতি কতটুকু ভয়ঙ্কর, এবং বিএনপিকে আসলে ভারত এবং আমেরিকার যে কোয়াড, এই কোয়াডের প্রতি যে বিশ্বস্ত থাকা উচিত, এবং এই ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি আছে এটার আওতাধীনে থাকা উচিত, মোটা দাগে এইসব বিষয় বিএনপিকে বোঝানোর জন্যই মূলত
আমেরিকা বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। এর পিছনে আরেকটা কারণ হচ্ছে যে সামনের দিকে বিএনপি ক্ষমতায় আসতে চায় এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা অনেকের মতো আমিও মনে করি। তো বিএনপি ক্ষমতায় আসলে আসলে এই বিএনপির স্ট্র্যাটেজিটা কি হবে, ভারতের প্রতি বিএনপি দৃষ্টিভঙ্গি কি হবে, আমেরিকার প্রতি বিএনপি দৃষ্টিভঙ্গি কি হবে, চায়নার প্রতি বিএনপি দৃষ্টিভঙ্গি কি হবে, এইসব বিষয় নিয়ে একটা সম্যক ধারণা পাওয়ার জন্যই কিন্তু এই বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আজকে মির্জা ফখরুলের সঙ্গে আলাপ করে মূলত এই মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি এই ধারণাটা পাওয়ারই চেষ্টা করবেন। চেষ্টা করার পরে তিনি এই ধারণাটা পাঠিয়ে দেবেন ওয়াশিংটনে, যারা পররাষ্ট্রমন্ত্রী স্ট্র্যাটেজি ঠিক করে তাদের দিকে। তখন তারা আবার সিদ্ধান্ত নেবেন যে আসলেই বিএনপিকে সহযোগিতা করা যায় নাকি প্রফেসর ইউনূসকে বলতে হবে যে তুমি তোমার শাসন আর একটু কন্টিনিউ করো, আমরা দেখি নতুন করে কি করা যায়। কারণ প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ দেখে। এই অঞ্চলে আমেরিকার স্বার্থ হচ্ছে ভারতের সঙ্গে মিলে কাজ করে চীনকে দমন করা, এবং তারা তাদের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের স্ট্র্যাটেজিতে বলেছে গত বছর যে আমেরিকা চায় ভারতকে এই অঞ্চলের রিজনাল লিডার বানানো। তাদের সে স্ট্র্যাটেজি আছে, এবং নিঃসন্দেহে ভারত আমেরিকার সম্পর্ক বাংলাদেশ থেকে অনেক মূল্যবান, কোনো সন্দেহ নেই, আমরা ছোট দেশ। সুতরাং সেই আলোকে আমেরিকা তার সিদ্ধান্ত নিবে। যদিও এই বাংলাদেশ প্রশ্নে আমেরিকা এবং ভারতের ভিতর তীব্র মতভেদ ছিল, শুধু এটা বাইডেন প্রেসিডেন্ট থাকার কারণে, কারণ বাইডেনের অগ্রাধিকার ছিল গণতন্ত্র এবং মানবাধিকার। সুতরাং এই হাসিনার পতনের পিছনে কিন্তু আমেরিকার নৈতিক সমর্থন ছিল, যদিও এটা ভারত চায় না, কিন্তু আমেরিকা চাইতো। কারণ হাসিনার ক্রমাগত গণতন্ত্রহীনতা এবং মানবাধিকার লঙ্ঘন বাইডেন আর নিতে পারতেছিল না। যেহেতু হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনা নাই, সুতরাং এখন আমেরিকা এবং ভারত মিলে তারা চাচ্ছে যে নতুন সরকারটা গণতান্ত্রিক সরকার হোক এবং আমেরিকা এবং ভারতের পারপাস সার্ভ করুক। ওদিকে চীন চাচ্ছে যে না, তারা আমার পারপাস সার্ভ করুক। তো এইসব বিষয় কিন্তু এই বিএনপিকে নিয়ে আমেরিকা এবং চীনের একটা টানটানি চলতেছে। তো যেহেতু বিএনপির প্রতিনিধি দল চীন সফর করে এলো, এই কারণে আমেরিকা তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য এবং ক্ষমতায় গেলে বিএনপির স্ট্র্যাটেজি কি হবে এটা জানার জন্যই মূলত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অবশ্যই তার স্ট্র্যাটেজি বলেছেন বা বিভিন্ন কৌশল নিয়ে কথা বলেছেন। তো সেই আলোচনার উপর ভিত্তি করেই আমেরিকা এবং ভারত বিএনপির প্রতি তাদের সিদ্ধান্ত কি সেগুলো আলোচনা করে তারা ঠিক করবেন। এবং এখানে আরো বহু কিছু ব্যাপার স্যাপার আছে, এবং আমেরিকা ঠিক করবেন যে তারা আসলে কি করবেন। এখন ফলাফল কি হতে পারে, যদি আমেরিকা এই বিএনপির বক্তব্যে সন্তুষ্ট না হয়, তাহলে তারা করতে পারে কি, তারা হয়তো নির্বাচনটা একটু ডিলে করার চেষ্টা করতে পারে। তারা হয়তো আমি জানি না তারা হয়তো বিএনপিকে বিভিন্নভাবে অসহযোগিতা করতে পারে। আর যদি সন্তুষ্ট হয় তাহলে হয়তো তারা চাইবে যে নির্বাচন দ্রুত হয়ে যাক, বিএনপি ক্ষমতায় আসুক। আমার যদি এমনও হয় যে তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট না, তারা চিন্তা করে একটু দেখি, তাহলে তারা অত চুপ থাকবে। তবে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা দেশ ভূরাজনৈতিকভাবে প্রত্যেকটা দেশই তার নিজের স্বার্থে কাজ করে, তারা কিন্তু বাংলাদেশের স্বার্থে কাজ করে না, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং মোটা দাগে আমার বক্তব্যের উপসংহার হলো যে এই বিএনপির চীনের দিকে ঝুঁকে যাওয়াকে আমেরিকা ঠিকভাবে নিতে পারেনি, এবং এই ব্যাপারে উদ্বেগ জানাতেই আমেরিকা মূলত বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু এবং শামা বাওয়াতকে নিয়ে তাদের কনসার্ন প্রকাশ করেছে এবং বিএনপির মনোভাব জানার চেষ্টা করেছে। আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গত বৃহস্পতিবার মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডেনের সঙ্গে একটি বৈঠক করেছেন মেগান বোল্ডেনের বাসভবনে। এটি আমরা সবাই জানি, এবং এই কালচার তো নতুন কিছু নয়। মার্কিন রাষ্ট্রদূত কিংবা ভারতের হাই কমিশনারের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন সময় যে বৈঠকগুলো হয় আমরা তো সবসময় দেখে আসছি দীর্ঘদিন ধরে। কিন্তু বিএনপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এই বৈঠকটি এখন নানান রংচং দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের রিপোর্টিং হচ্ছে, নানান ধরনের বিশ্লেষণ চলছে। এবং যেমন আমি আনন্দবাজারের রেফারেন্স দিচ্ছি, সেখানে যেটি বলা হয়েছে যে শেখ হাসিনা সরকারের পতনের পরেই ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গেও বৈঠক করেছিল বিএনপি। করতেই পারে, এখন আবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে করছে। এবং এখানে এটিও বলা হয়েছে যে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল চীনে গেছে, সেখানকার সরকারি দলের সঙ্গে বৈঠক করেছে। এগুলো তো আমাদের পরিচিত দৃশ্য। 7 জানুয়ারি নির্বাচনের আগে যেমন দফায় দফায় আওয়ামী লীগের প্রতিনিধি দল সেখানকার কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বা সরকারের আমন্ত্রণে তারা চীন সফর করছিল, নানান ধরনের বার্তা নিয়ে আসার চেষ্টা করছিল। এখন আবার বিএনপি করছে, এগুলোতে আমরা আর অবাক হই না। কিন্তু ভারত এখন যেটি বলার চেষ্টা করছে,
মার্কিন রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির যে বৈঠক, সেই বৈঠকটি নিয়ে তারা বলার চেষ্টা করছে যে ডোনাল্ড ট্রাম্পের আস্থা অর্জনের জন্য মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্টনের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন। এবং সেই বৈঠকে কারা কারা ছিলেন সেইগুলো উল্লেখ করা হচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, তারা উপস্থিত ছিলেন। এবং বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে মেগানের বাসভবনে, তা খোলামেলা বলেছে। কিন্তু সেটিকে এখন ট্রাম্পের সঙ্গে তুলনা করার চেষ্টা করা হচ্ছে তার আস্থা অর্জনের জন্য। তারও একটি বিশ্লেষণ নিশ্চয়ই আমরা খুঁজে পেতে পারি। যেহেতু ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে 2-4 দিন আগে বলেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেখানকার হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য ক্ষুদ্র ধর্মাবলম্বীরা তারা দুষ্কৃতকারীদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, বাংলাদেশে একটি বিশৃঙ্খল অবস্থা চলছে, তার তীব্র নিন্দা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, সেটিও এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন একটি উচ্ছ্বাস ছিল ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের জয়ের মাধ্যমে, ভারতের পক্ষ থেকে একটি উচ্ছ্বাস ব্যক্ত হয়েছে। নরেন্দ্র মোদী বন্ধু হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তায় সম্বোধন করেছেন। তারপর আমরা নানান বিশ্লেষণে বলার চেষ্টা করছি এতে করে আসলে বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানে তেমন কোনো পরিবর্তন হবে না। এখন তেমন কোনো পরিবর্তন হবে না সে কথাও আমরা জানি যে আসলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিটা কী, এবং যে আশায় আওয়ামী লীগ এবং ভারত রয়েছে যে শেখ হাসিনাকে মোটামুটি ক্ষমতায় বসায় দেওয়াটা সহজ হবে, সেটি আসলে অতটা সহজ নয়। যে কারণে এখন নানান ধরনের মুখরোচক গল্প ছড়ানোর চেষ্টা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। এবং এখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চাপে পড়েছে বলেই কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা। কোন কূটনৈতিকরা, কোন পর্যবেক্ষকরা, তাদের কোনো রেফারেন্স কিন্তু এই রিপোর্টে আনা হয়নি। এবং আমরাও বলছি হ্যাঁ, জো বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে যেমন পূর্ণ সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন এবং ভবিষ্যতে পেতেন, সেটা হয়তো একটু সমস্যা হতে পারে। ডেমোক্রেটদের মতন পূর্ণ সহযোগিতা খুব স্বাভাবিক হিসেবে বলা যেতে পারে রিপাবলিকানদের পক্ষ থেকে পাওয়া যাবে না। কিন্তু তাই বলে শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ হবে এমনটা মনে করাটাই তো বোকামি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন সাংবাদিকদের, সেটিও আপনারা শুনেছেন। আমি যদি একটু আলোচনার সুবিধার্থে বলি যে তিনি বলেছেন ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে, এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রবণতা শুরু হয়েছে, বাংলাদেশের যে অর্জন সেটা ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি সুনির্দিষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে। এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা এই মুহূর্তে আরও একটি বিপর্যয় গ্রহণ করতে পারবো না, আমাদের মাথার উপরে বিপদ আছে। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি এই মন্তব্যটি করেছেন। এবং খুব স্বাভাবিক কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো মিথ্যা কিছু বলেননি, চরম সত্য বলেছেন। ভারত যে একের পর এক গুজব অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, নানান ধরনের প্ল্যানিং সম্পর্কে আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি মৌলবাদী চরমপন্থী রাষ্ট্র হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভারতের যে আদা জল খেয়ে নামা, সেটিও তো আমরা দেখছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব খারাপ কিছু বলেননি, কিন্তু ভারত ব্যঙ্গাত্মকভাবে যেভাবে উপস্থাপনের চেষ্টা করলো বিএনপির বিষয়, যে এখন ট্রাম্পের আস্থা অর্জনের জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি, বিষয়টি তো একেবারে উল্টা। আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা শুনেছি, সেখানে তিনি বলেছিলেন যে ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে নামতে, সেখানে একটা আক্রমণ হবে, সেই আক্রমণের ছবি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তা আস্থা অর্জনের চেষ্টা তো আওয়ামী লীগের পক্ষ থেকে। আবার এটি মনে করার কোনো কারণ নেই যে আমি ঢালাওভাবে বিএনপির পক্ষে বলছি, প্রশ্নে ওঠে না। বাস্তবতা যেটি সেটি তুলে ধরার চেষ্টা করছে, অন্তত ভারতের অবস্থানকে। তারা সামান্য কিছুকে কিভাবে তিলকে তাল করার জায়গায় নিয়ে যাচ্ছে, তাদের একেবারে ঘুম হারাম হয়ে গেছে। তবে আইসিজি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ কিন্তু একটি প্রতিবেদন দিয়েছে
দীর্ঘ 137 পৃষ্ঠার প্রতিবেদন, আপনাদেরকে সে বিষয়ে এর মধ্যে আমি জানিয়েছি। সেখানে কিন্তু দর্শক আলোচনা শুনেছেন, আমেরিকার যেই আগের সরকার বাইডেন প্রশাসন তাদের সাথে একটা সুসম্পর্ক রয়েছে, তাদের তত্ত্বাবধানে বিএনপি অনেক ছিন ছিল, কিন্তু হঠাৎ করে ট্রাম্প ক্ষমতায় আসা সব কিছু যেন উলটপালট হয়ে গিয়েছে। এজন্য বিএনপি হয়তো বা একটু গিয়েছেন সেখানে তাদের সাথে ভালো সম্পর্ক করার জন্য, যাতে করে ক্ষমতায় কীভাবে আরও সুন্দরভাবে নিশ্চিতভাবে আসা যায়। দর্শক আমরা চাই বিএনপি ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় আসুক না কেন কেউ যেন ফেসিদ হয়ে না ওঠে। আর জানে আমরা চাই একটা ইসলামী খেলাফত কায়েম হোক, আমরা চাই জামাত ইসলাম ক্ষমতায় যাক, আমি ব্যক্তিগতভাবে এটা চাই জামাত ক্ষমতায় যাক, কারণ জামাত ক্ষমতায় গেলে হয়তো বা দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কারণ এখনও পর্যন্ত জামাতই একমাত্র দল, রাজনৈতিক দল যারা এখন পর্যন্ত কোনো দুর্নীতিতে ক্ষমতায় গিয়েছে কিন্তু দুর্নীতিগ্রস্ত হয় নাই বা দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় নাই, একমাত্র জামাত ইসলাম রয়েছে। এজন্য জামাতই ক্ষমতায় যেতে পারে। যে দর্শক, মির্জা ফখরুলকে নিয়ে যে কথাগুলো বলা হলো সে কথাগুলো কেমন লাগলো মন্তব্য করবেন।